হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ একটি নতুন পাঠ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই পাঠটি হলো পঞ্চম শ্রেণীর জন্য তৈরি করা হয়েছে। আগে প্রথম আমরা পাঠ পরিচিতি জেনে নিই। শ্রেণী পঞ্চম, বিষয় গণিত, অধ্যায় 11, বিষয়বস্তু হলো সংক্ষিপ্ত অঙ্ক। শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক, এমএসসি গণিত, প্রথম শ্রেণী, এমএড ডিপ্লোমা ইন কম্পিউটার, বিপিটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার, ঢাকা। তাহলে আজকের পাঠ আমাদের হচ্ছে একাদশ অধ্যায়ের সংক্ষিপ্ত অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে একটু উল্লেখ করে রাখি, তোমরা যদি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই আমি আশা রাখি এই অধ্যায়ের যত সংক্ষিপ্ত প্রশ্ন আছে এতে তোমার আর কোনো সমস্যা হবে না। এবং এই ভিডিওটি দেখে যদি তোমার সামান্য পরিমাণ পর্যন্ত উপকৃত হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি আশাবাদী আমার এই চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো পাঠে যাওয়া যাক। শিক্ষণফল পরিমাপ সম্পর্কে ধারণা লাভ করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা, এবং পরিমাপ বিষয়ক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে পারবে। 11তম অধ্যায়, প্রথম প্রশ্ন, 9 কিলোমিটার 225 মিটারে কত মিটার? 9 কিলোমিটারকে আগে তুমি প্রথমে মিটার করবে, তাহলে 1 কিলোমিটার সমান কত তোমাদের বেশ জানা আছে, 1000 মিটার। তাহলে 9 কিলোমিটার হবে 9000 মিটার, আর 225 মিটার যোগ করে দিবে, তাহলে উত্তরটি দাঁড়াচ্ছে কি 9225 মিটার। 2 নম্বর প্রশ্ন, 1 এওয়ার সমান কত বর্গ মিটার? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু মুখস্থ করে রাখতে হবে তোমাকে। 100 বর্গ মিটার, এগুলো মুখস্থ করে না রাখলে পরবর্তীতে অঙ্ক করতে তোমার সমস্যা হবে। 3 নম্বর প্রশ্ন, 7654 কেজিতে কত কুইন্টাল? প্রথমেই তোমাকে জানতে হবে 1 কুইন্টাল সমান কত কেজি। আমরা জানি 1 কুইন্টাল সমান 100 কেজি। 100 দিয়ে ভাগ করতে হবে, ছোট একক থেকে বড় এককে যেতে হলে ভাগ করতে হয়। 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে ডান দিক থেকে বাম দিকে 2 ঘর আগে দশমিক হবে। আমরা দশমিকের চ্যাপ্টারে এটা আলোচনা করেছি। তাহলে 76.54 কুইন্টাল। প্রিয় শিক্ষার্থী, একটু উল্লেখ করে রাখছি, ষষ্ঠ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের ভিডিওটি যারা এখনো দেখোনি তারা দেখে নিবে, তাহলে এটা ক্লিয়ার বুঝতে পারবে যে দশমিকে কিভাবে প্রকাশ করতে হয়। ভগ্নাংশের অধ্যায়ে আমি সবগুলো অধ্যায়েরই সংক্ষিপ্ত প্রশ্নের ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি। আজকে 11তম অধ্যায়ের ভিডিও আপলোড করতেছি এবং পরবর্তীতে বাকি থাকবে 12, 13, 14, এগুলোর উপর ভিডিও তৈরি করে আপলোড করব ইনশাল্লাহ। তোমরা আমার সাথেই থাকবে। 4 নম্বর প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 15 কিলোগ্রামে কত গ্রাম? কিলোগ্রাম, 1 কিলোগ্রাম সমান কত গ্রাম, এটা তোমাকে আগে জানতে হবে। 1 কিলোগ্রাম মনে আছে নিশ্চয়ই, কিলেয়া হাকাইয়া ডাকাইত মারিলে, তার মানে 4 ঘর। 4 ঘরের প্রথমটা 1, পরের 3টা 0, তার মানে 1 কিলোগ্রাম সমান সমান 1 দিয়ে 3টা 0 দিলে 1000, তার মানে 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম। তাহলে 15 কিলোগ্রাম সমান সমান নিশ্চয়ই 15 দিয়ে গুণ দিতে হবে। 15 দিয়ে 1000 কে গুণ দিলে 15000 কিলোগ্রাম হবে। ছন্দটি তোমাদের নিশ্চয়ই মনে আছে, কিলাইয়া হাকাইয়া ডাকাইত মারিলে দেশের শান্তি মিলিবে। এখান থেকে গুণে দেখবে কত ঘর যায়, কিলোগ্রাম থেকে গ্রাম, কত গ্রাম, কত ঘর, 4 ঘর। তো প্রথমটা 1 রেখে পরের 3টা ঘরের জন্য 3টা 0 দিবে, তাহলে 1 কিলোগ্রাম থেকে গ্রামে গেলে 1000। যদি তুমি 1 কিলোগ্রাম থেকে ডেকা গ্রামে যাও,
কিলাইয়া হাকাইয়া ডাকাইয়া এ পর্যন্ত শেষ হয়ে যাবে। তাহলে ৩ ঘর হচ্ছে। তাহলে প্রথমটা ১ রেখে পরের ২টা শূন্য দিতে হবে। তার মানে ১ কিলোগ্রাম সমান ১০০ ডেকাগ্রাম। আবার যদি তুমি এখান থেকে গ্রামে যাও তাহলে তোমাকে শান্তি পর্যন্ত যেতে হবে। দ্যাট মিনস কিলাইয়া হাকাইয়া ডাকাইত মারিলে দেশের শান্তি। তার মানে ৬ ঘর। ৬ ঘরের প্রথমটা ১ রাখবে, পরের ৫টা শূন্য দিবে। এভাবে। অর্থাৎ বড় একক থেকে ছোট এককে গেলে শূন্য বাড়বে। আর যদি ছোট একক থেকে বড় এককের দিকে আসো তাহলে ভাগ অবস্থায় দিবে অথবা দশমিক অবস্থায় দিবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা ৫ নম্বর অঙ্কে চলে যাচ্ছি। ৫ নম্বর অঙ্ক হলো ২ কেজি ৪০০ গ্রাম যোগ ৩ কেজি ৬০০ গ্রাম সমান কত? এখন প্রশ্ন হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে ৬০০ গ্রাম আর এই ৪০০ গ্রাম এই দুটি যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে ১০০০ গ্রাম, তার মানে ১ কেজি। আর এখানে আছে ২ কেজি আর ৩ কেজি। আর এই গ্রাম দুটি মিলে হলো ১ কেজি, ৬ কেজি। এখন যদি এখানে বলতো যে কত গ্রাম, তাহলে তুমি ৬০০০ গ্রাম দিতে। যদি বলতো কত কেজি, ৬ কেজি দিতে। যেহেতু কিছুই বলা হয়নি, তার মানে তুমি ৬ কেজি লিখলেও উত্তরটি রাইট হবে, ৬০০০ গ্রাম লিখলেও উত্তরটি রাইট হবে। এক্ষেত্রে ২ টি অপশনই তুমি ব্যবহার করতে পারবে। আমি একটি অপশন দিয়েছি এখানে ৬০০০ গ্রাম। কিন্তু তুমি ৬ কেজি লিখলেও উত্তরটি রাইট হতো। ৬ নম্বর প্রশ্ন, ১ লিটার কত ঘন সেন্টিমিটার? এটাও মুখস্থ করে রাখতে হবে। ১ লিটার সমান হলো ১০০০ ঘন সেন্টিমিটার। ১০০০ ঘন সেন্টিমিটার আসলেই তুমি ১ লিটার দিতে পারবে। অর্থাৎ কোন একটি ঘনবস্তুর দৈর্ঘ্য ১০ মিটার, প্রস্থ ১০ মিটার এবং উচ্চতা যদি ১০ মিটার হয়, সেখানে ১ লিটার পানি ধারণ ক্ষমতা রাখে ওই বস্তুটি। ওই ঘনবস্তুটিতে যে পানি রাখবে তার পরিমাপ হবে ১ লিটার। তার মানে দৈর্ঘ্য ১০ মিটার, প্রস্থ ১০ মিটার এবং উচ্চতা ১০ মিটার। এই ১০ সেন্টিমিটার, প্রস্থ ১০ সেন্টিমিটার, উচ্চতা ১০ সেন্টিমিটার। তাহলে ৩টি ১০ গুণ করলে ১০০০ হবে। আর ৩টি সেন্টিমিটার এই কারণে ঘন হয়েছে। যদি ২টি সেন্টিমিটার গুণ হতো তাহলে বর্গ সেন্টিমিটার হতো। যখনই ঘনকতা থাকবে তখন তোমাকে মনে করতে হবে এখানে ৩টি মাত্রা আছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। আবারও বলতেছি আমি, ১০ সেন্টিমিটার প্রস্থ, ১০ সেন্টিমিটার দৈর্ঘ্য, ১০ সেন্টিমিটার উচ্চতায় এমন একটি পাত্র তে কতটুক পানি ধারণ করবে? ১ লিটার। এই কারণে আমরা বলেছি ১০০০ ঘন সেন্টিমিটার সমান ১ লিটার। এটাও তোমাকে মুখস্থ করে রাখতে হবে। সহজ একটা সিস্টেম আমি বলে দিলাম যে এভাবে যদি অন্য একটি পাত্রের ৫ সেন্টিমিটার দৈর্ঘ্য, ৫ সেন্টিমিটার প্রস্থ, ৫ সেন্টিমিটার উচ্চতা হয়, তাহলে সেখানে কত ঘন সেন্টিমিটার হবে? তার মানে আয়তন। পানি ধারণ, তার মানে তরল পদার্থ পরিমাপ করা হয়। এটা এটা হয় লিটারে এবং এটাকে আয়তন বলা হয়। কারণ ৩টি মাত্রা আছে এখানে। তখন হবে ৩টি ৫ গুণ করলে হবে ১২৫ ঘন সেন্টিমিটার তার আয়তন হবে ওই বস্তুটির। ৭ নম্বর অঙ্ক, ১ কিলোমিটার সমান কত মিটার? তাহলে এখানে কিলাইয়া হাকাইয়া ডাকাইত মারিলে এই পর্যন্ত যদি আমরা যাই ৪টি ঘর পাই। প্রথমটি ১ রেখে পরের ৩টি ঘরের জন্য ৩টি শূন্য দিলে ১০০০ মিটার পাচ্ছি আমরা। তাহলে উত্তর হয়ে যাবে কত? ১০০০ মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ৮ নম্বর প্রশ্নে যাব। ১ হেক্টর সমান কত বর্গ মিটার? এটাও কিন্তু পরীক্ষায় আসে এবং অঙ্ক করার সময়, অঙ্কের সমাধান করার সময় এটা কাজে লাগে আমাদের। অতএব এটা তুমি মুখস্থ রাখবে, ১০০০০ বর্গ মিটার। ৯ নম্বর প্রশ্ন, দৈর্ঘ্য পরিমাপের মূল এককের নাম কি? দৈর্ঘ্য পরিমাপের মূল এককের নাম হলো মিটার। ১০ নম্বর অঙ্ক, ৫ কিলোমিটার সমান কত মিটার? তাহলে ১ কিলোমিটার সমান আমরা জানি ১০০০, তাহলে ৫ কিলোমিটার দ্যাট মিনস ৫ দ্বারা গুণ করতে হবে। ৫ দ্বারা গুণ করলে ৫০০০ মিটার। ১১ নম্বর প্রশ্ন, সেন্টিমিটার মিটারের কত অংশ? কার কত অংশ? মিটারের। তাহলে মিটার থেকে সেন্টিমিটার কয় ঘর? মারিলে দেশের শান্তি ৩ ঘর। তার মানে প্রথমটা ১ রাখলে পরের দুটি শূন্য। তার মানে ১ মিটার সমান পাচ্ছি আমরা ১০০ সেন্টিমিটার। কিন্তু এখানে
আসতে হবে কোথা থেকে, সেন্টিমিটার থেকে উল্টা আসতে হবে মিটারের দিকে। তাহলে 3 ঘর আগে আসতে হইতেছে, তার মানে 100 এর 1, সেটাকে তুমি 100 এর 1ও লিখতে পারো, অর্থাৎ 1/100, অথবা সেটা দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে পারো। তাহলে এই ক্ষেত্রে আমরা দুইটি উত্তরই গ্রহণযোগ্য হবে বলে মনে করি, এবং দুইটি উত্তর দিলেই রাইট হবে। তবে অবশ্যই দুইটি দিবে না, যে কোনো একটি দিবে। এখানে একটি দেওয়া হয়েছে, কোনটা? 100 এর 1 উল্টা দিকে আসলে ভাগ হয়। আর যখন তুমি ক্লেয়া হাকায়া ডাকাত মারিলে সোজার দিকে যাবে, অর্থাৎ বড় একক থেকে ছোট এককে যাবে, তখন গুণ হবে, শূন্যগুলো পাশাপাশি বসে গুণ হয়ে যাবে। আর যখনই ছোট একক থেকে বড় এককের দিকে আসবে, তখন ভাগ হয়ে যাবে। 100 এর 1, অথবা এটাকে তুমি রাখতে পারতে 0.01। এখানে যদি দশমিক ভগ্নাংশ প্রকাশ করি, দেখো নিচে 1 এর পরে দুইটি শূন্য, তাহলে উপরে ডান দিক থেকে বাম দিকে 2 ঘর আগে দশমিক বসাতে হবে, কিন্তু উপরে আছে শুধু 1, তার মানে একটি ঘর আছে, আরেকটি ঘর শূন্য দিয়ে ফিল আপ করতে হবে, তারপরে দশমিক দিয়ে, দশমিকের আগে একটি শূন্য তুমি যদি দাও তবুও হবে, না দিলেও হবে, তবে দিলে সুন্দর দেখা যায়, অতএব আমরা শূন্যটা দিয়ে তারপরে দশমিক দিব, 0.01। এটা লিখলেও উত্তরটি রাইট হতো। 12 নম্বর প্রশ্ন, 1 মিলিমিটার সমান কত মিটার? দেখো, মিলিমিটার হলো মিটারের ছোট, তার মানে আবার উল্টা দিকে আসতে হইতেছে তোমাকে। তাহলে ছন্দটা পড়তে হবে কি, মারিলে দেশের শান্তি মিলিবে, তার মানে কয় ঘর? একটু আঙ্গুলে গুনে দেখো, মিলিলে দেশের শান্তি মিলিবে 4 ঘর। তার মানে 1 মিটার সমান সমান হলো 1000 মিটার, কিন্তু আসতে হবে কোথা থেকে? উল্টা দিকে আসতে হবে। তার মানে 4 ঘর আগে যদি আসি, তাহলে মিটার থেকে মিলিমিটারের মধ্যে, তাহলে আরো 3 ঘর অতিক্রম করলে এটা আমরা পাচ্ছি, টোটালে 4 ঘর। তাহলে মিটারের জন্য যদি 1 রাখি, আর ওই বাকি 3 ঘরের জন্য যদি আমরা 3টা শূন্য বসাই দিই, তাহলে 1 মিটার সমান 1000 মিলিমিটার পাচ্ছি। যেহেতু উল্টা আসতে হইতেছে, তাহলে 1000টা নিচে চলে যাবে। কার নিচে চলে যাবে? 1 এর নিচে চলে যাবে, অথবা দশমিকেও প্রকাশ করতে পারো তুমি। তাহলে 1000 এর 1 মিটার বা 0.001 মিটার। নিচে 3টি শূন্য আছে, তাহলে 3 ঘর আগে দশমিক হবে, ডান দিক থেকে বাম দিকে, উপরে আছে 1, তার মানে একটি ঘর, আরো 2টি ঘর শূন্য দিয়ে ফিল আপ করে তারপরে দশমিক দিবে, এরপর দশমিকের আগে একটি শূন্য রাখবে। তুমি তাহলে দুইটি উত্তরই কিন্তু তুমি রাখতে, যে কোনো একটি রাখবে, কিন্তু আমি এখানে তোমাদের সুবিধার কারণে দুইটি দেখিয়ে দিয়েছি। তোমরা যে কোনো হয় প্রথমটা রাখবে, অথবা দ্বিতীয়টা রাখবে। আর কেউ যদি এইভাবে বা দিয়ে দুইটি লিখে দাও, তাহলে কিন্তু এবং দিলে কিন্তু উত্তরটি রাইট হবে না, বা দিয়ে লিখতে হবে, অথবা দিয়ে লিখতে হবে, এত অথবা এত মিটার, দুইটা লিখলেও তখন গ্রহণযোগ্য হবে। তবে একটা লেখাই শ্রেয়, একটা লেখাই ভালো, যে কোনো একটা লিখবে। 13 নম্বর প্রশ্ন, 1 ডেসিমিটার সমান কত মিটার? ডেসিমিটার। তাহলে মিটার থেকে ডেসি, মারিলে দেশে, তার মানে 1 ঘর গেলেই পেয়ে যাচ্ছি আমরা, তার মানে 1 এর পরে একটা শূন্য দিলেই হচ্ছে, মারিলে দেশে, তার মানে 1 মিটার সমান 10 ডেসিমিটার। কিন্তু ডেসিমিটার হলো ছোট আর মিটার হলো বড়, উল্টা দিকে আসতে হইতেছে, অতএব ভাগ হবে। তাহলে ভাগ হলে 1/10, তার মানে দশমিকে প্রকাশ করলে 0.1 মিটার পেয়ে যাচ্ছে। অথবা কেউ যদি তোমরা লেখো 1/10 মানে 10 এর 1, তবু উত্তরটি রাইট হবে। 14 নম্বর প্রশ্ন, ওজন পরিমাপের মূল একক কি? ওজন পরিমাপের মূল একক আমরা জানি, সেটা হলো গ্রাম। এর যখনই আমরা এটা ছোটর দিকে যাব, তখন ডেসিগ্রাম হবে, সেন্টিগ্রাম হবে, মিলিগ্রাম হবে, আর যদি বড়র দিকে যাই, তখন ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম, এরকম শব্দগুলো চলে আসবে আমাদের। তাই মূল এককটি হলো গ্রাম। 5 কেজি সমান তাহলে কত গ্রাম? 1 কেজি সমান আমরা জানি 1 কেজি, এটাকে ফুল মিনিং হলো 1 কিলোগ্রাম। কিলোগ্রামকে সংক্ষেপে এই কিলো থেকে কে নেওয়া হয়েছে, আর গ্রাম থেকে জি নেওয়া হয়েছে, কেজি। তো প্রিয় শিক্ষার্থী, আরেকটি জিনিস এখানে উল্লেখ করে রাখি আমি, কেজি শব্দটিতে কিন্তু আবার যদি কে বড় হাতের, জি বড় হাতের দেওয়া হয় ইংরেজিতে, তাহলে কিন্ডারগার্টেন বোঝায়। কিন্তু এখানে এই ক্ষেত্রে আমরা দেবো কে বড় হাতের, জিটা ছোট হাতের দেব, তাহলে এই কেজি অর্থ কিলোগ্রাম বোঝায়। কিন্তু দুইটি বড় হাতের দিলে কিন্তু কিন্ডারগার্টেন বোঝাবে। অতএব তোমরা ইংরেজিতে লেখলে কিন্তু অবশ্যই
কে দিবে বড় হাতের, জি দিবে ছোট হাতের, তাহলে কেজি বোঝাবে। জিনিসটি আমার মনে আসলো তাই বলে দিলাম তোমাদের সুবিধার্থে। তাহলে 5 কেজি, 1 কেজি সমান কত? ক্লিয়াইয়া হাঁকায়া ডাকাত মারিলে ওই ছন্দটি আমরা মনে রাখবো। ওখানে ছিল মূল একক মিটার দৈর্ঘ্যের ক্ষেত্রে, আর ওজন পরিমাপের জন্য গ্রাম। তাহলে গ্রাম মানেই হলো ওই মিটারের জায়গায় আমরা গ্রাম বসাই দিলাম। ক্লিয়াইয়া হাঁকায়া ডাকাত মারিলে, তার মানে 4 ঘর। 4 ঘরের প্রথমটা 1 হলে পরের 3টা 0, তার মানে 1 কেজি সমান 1000 গ্রাম। এটা হলো একটা টেকনিক। এই টেকনিকটা মনে রাখলে তোমাকে আর মুখস্থ করতে হয় না। তাহলে 5 কেজি সমান নিচ্ছি, 5 দিয়ে গুণ হবে, তাহলে 5 দিয়ে গুণ হলে 5000 গ্রাম পেয়ে যাচ্ছি আমরা। উত্তর 5000 গ্রাম। 16 নম্বর প্রশ্ন, 9060 গ্রাম সমান কত কেজি? দেখো এখন উল্টা দিকে আসতে হইতেছে, অর্থাৎ গ্রাম থেকে কেজির দিকে আসতে হলে 1 কেজি সমান আমরা জানি 1000 গ্রাম। তাহলে 1 গ্রাম সমান কত? এটা এটা কি হবে? 1 ডিভাইডেড বাই 1000 হবে। তার মানে 1000 দা ভাগ দিতে হবে। 1000 দা যখনই তুমি 9060 কে ভাগ দিবে, তাহলে 3 উপরে হবে 9060 আর নিচে হবে 1000। তো 1000 এর একের পাশে 3টি শূন্য। 3টি শূন্য যখনই তুমি 3 ঘর আগে, তাহলে উপরে দশমিক বসাতে হবে। অর্থাৎ ডান দিক থেকে 060 আগে দশমিক বসাতে হবে। দশমিকের পর 6 যখনই শূন্য থাকবে, প্রথম শূন্যের পরে 6 আছে, 6 রাখা যাবে। কিন্তু পরে আরেকটা শূন্য আছে, এই শূন্যটি তুমি ইচ্ছা করলে বাদ দিতে পারো। আর যদি রেখে দাও তাতেও কোনো সমস্যা নাই। তার মানে উত্তরটি দাঁড়াচ্ছে 9.06। কেউ যদি 9.060 রাখো তবু উত্তরটি রাইট হবে। 3 ঘর আগে দশমিক। তার মানে 1000 যখনই ভাগ দিবে তখনই 3 ঘর আগে দশমিক হবে। 3 ঘর আগে দশমিক, কিন্তু শেষেরটা শূন্য বিদায় বাদ দিতে পারবে। কিন্তু বাদ না দিলেও কোনো সমস্যা হবে না। কারণ যে অঙ্কে কোনো দশমিক থাকে না সেখানে আমরা দশমিক দিয়ে 00 বসাতে পারি। এই কারণেই দশমিকের পর শূন্য থাকলে আর শূন্যের পরে যদি কোনো সার্থক অঙ্ক না থাকে তাহলে সেই শূন্যটি বাদ দেওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও মনে করে দিচ্ছি, সার্থক অঙ্ক তো তোমাদের নিশ্চয়ই মনে আছে, ক্লাসে আমি বারবার বলেছি 1 থেকে 9 পর্যন্ত যে 9টি অঙ্ক আছে, এই 9টি অঙ্ক হলো সার্থক অঙ্ক। আর শূন্যটাকে সার্থক অঙ্ক বলা হয় না, কারণ শুধু শূন্যের কোনো ভ্যালু নেই। শূন্যের ভ্যালু হতে হলে তার আগে পিছে কোনো সার্থক অঙ্ক বসাতে হয়, তখনই এটা কোনো ভ্যালুতে রূপান্তরিত হয়। অর্থাৎ শূন্যটি যখন কোনো অঙ্কের ডান পাশে বসে যায় তখন সেই অঙ্কটিকে 10 গুণ বৃদ্ধি করে ফেলে। কিন্তু শুধু শূন্যের কোনো ভ্যালু নেই, এই কারণে শূন্যটিকে সার্থক অঙ্ক বলা হয় না। তাহলে সার্থক অঙ্ক নিশ্চয়ই এখন মনে পড়ে গেছে। 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্ক আছে, এই 9টি অঙ্ককে আমরা সার্থক অঙ্ক বলি। দেখো 6 এখানে সার্থক অঙ্ক, 6 এর পরে একটা শূন্য ছিল, শূন্যটা আমরা বাদ দিতে পেরেছি। কিন্তু ওই শূন্যের পরে যদি আরো সার্থক অঙ্ক, যেমন 6 এর আগে একটি দেখো শূন্য আছে, এই শূন্যের পরে 6 আছে, 6 হলো সার্থক অঙ্ক, এই কারণে মাঝখানে শূন্যটি আমরা বাদ দিতে পারিনি। 9.06। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 16 নম্বর অঙ্কের পরে 17 নম্বর অঙ্কে চলে গেলাম। 17 নম্বর সমস্যা হলো 1 কিলোগ্রাম সমান কত টন? 1 কিলোগ্রাম সমান, টন হলো কিলোগ্রামের চেয়ে বেশি, অর্থাৎ তাহলে ছোট একক থেকে বড় এককে যেতে হলে ভাগ দিতে হয়। 1 টন সমান কত? এটা তোমাকে কিন্তু মুখস্থ করে রাখতে হবে। 1 টন সমান হলো 1000 কেজি বা কিলোগ্রাম। অতএব তুমি দুই ভাবে উত্তরটি রাখতে পারো। 1000 এর 1 টন ডিভাইডেড অবস্থায়, অর্থাৎ লব হর এই ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ অবস্থায় অথবা দশমিক ভগ্নাংশ অবস্থায়। নিচে 3টি শূন্য, তার মানে উপরে 3 ঘর আগে দশমিক বসাতে হবে। 3 ঘর পাবে কোথায়? এখানে তো আছে 1 ঘর, শুধু 1। তাহলে বাকি 2টি শূন্য দিয়ে, আমি বারবার বলতেছি এই কারণে যাতে তোমার আর কখনো ভুল না হয়। একটি কথা যখনই বারবার শুনবে তখন সেই জিনিসটি আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই কারণে আমি এটা আবারও বারবার বলতেছি। দশমিকের অধ্যায়ে আমি এই কথাগুলো বারবার বলেছি। যারা এখনো আমার আগের ভিডিওগুলো দেখোনি, দেখে নিবে, তাহলে এই অঙ্কগুলো বুঝতে তোমার আরো সুবিধা হবে। আবারও বলতেছি, নিচে দেখো কয়টি শূন্য আছে? নিচে এখানে 3টি শূন্য আছে। তার মানে উপরে এই নিচের 1000 কে বাদ দিতে হলে উপরে 3 ঘর আগে দশমিক বসাতে হবে। উপরে আছে 1 ঘর। তাহলে ডান দিকে 1 ঘর আছে, বা ডান দিক থেকে যে বাম দিকে যাব আর কোনো ঘর নেই। তো বাকি ঘরগুলো শূন্য, আরো 2টি শূন্য দিলে
তাহলে 3টি শূন্যের জন্য 3 ঘর হয়ে গেল, আর এই নিচের 1-এর জন্য একটা দশমিক বসাবো। তাহলে রাখতে পারবো কি 0.001 টন দশমিক হিসাবে দিলে। আর যদি তুমি সাধারণ ভগ্নাংশ হিসাবে দাও তাহলে 1/1000 এটাও রাখতে পারো। দুটি উত্তরই রাইট হবে। 18 নম্বর প্রশ্ন, 10 টন সমান কত কেজি? 1 টন সমান আমরা কিন্তু এখনই পেয়ে গেছি 1000 কেজি। তাই 10 টনে আরেকটা শূন্য বেড়ে যাবে, তার মানে 10 দিয়ে গুণ দিতে হবে, তার মানে 10,000 কেজি। 19 নম্বর প্রশ্ন, 1500 কেজি কে কুইন্টালে প্রকাশ করলে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কুইন্টালে যখনই প্রকাশ করবে তখন কেজি থেকে কুইন্টাল, তার মানে কি ছোট একক থেকে বড় এককে যেতে হলে তোমাকে কি করতে হবে? ভাগ দিতে হবে। ভাগ দিলে কত হয়ে যাবে? কুইন্টাল, 1 কুইন্টাল সমান সমান কিন্তু 100 কেজি। তাহলে 100 দিয়ে যখনই ভাগ দিবে এই 2টি শূন্য কাটা যাবে, 15 2টি শূন্য কাটা গেলে বাকি থাকবে কত? শুধু 15। তার মানে উত্তর 15। 20 নম্বর প্রশ্ন, 1 মেট্রিক টন সমান কত কেজি? 1 মেট্রিক টন, এটা কিন্তু মুখস্থের বিষয়, অবশ্যই তোমাকে মুখস্থ করে রাখতে হবে। 1 মেট্রিক টন সমান 1000 কেজি। কিন্তু কেজি থেকে মেট্রিক টন আসলে কিন্তু 1000 টার নিচে চলে যাবে। ছোট একক থেকে বড় এককে আসতে হলেই ভাগ হয়ে যায়। 21 নম্বর প্রশ্ন, তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক কি? তরল পদার্থ, তরল পদার্থ কোনো একটি পাত্রে রাখতে হয়, এই জন্য এটা আয়তন বলা হয়েছে। আর যে পাত্রে রাখবে সেই পাত্রের দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে, 3টি মাত্রা থাকবে। 3টি মাত্রা নেই এমন কোনো বস্তুতে তুমি তরল পদার্থ রাখতে পারবে না। এই কারণে 3টি মাত্রা যখন গুণ করা হয় তখন সেটা ঘন সেন্টিমিটার হলে ঘন সেন্টিমিটার, মিটার হলে ঘন মিটার, ফুট হলে ঘন ফুট। এই ঘন কথাটা যেখানে থাকবে সেটাই আয়তন। অর্থাৎ তরল পদার্থ কোনো একটি এমন বস্তুতে রাখবে যার 3টি মাত্রা থাকবে, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে। কিন্তু শুধু দৈর্ঘ্য প্রস্থ, শুধু দৈর্ঘ্য, শুধু প্রস্থ, এই ধরনের কোনো ক্ষেত্রের ভিতরে তুমি বস্তুর ভিতরে কি করতে পারবে না? তরল পদার্থ রাখা যাবে না। তরল পদার্থ রাখতে হলে এমন একটি বস্তু লাগবে যে বস্তুটি অবশ্যই 3টি মাত্রা থাকবে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই ধরনের এই 3টি মাত্রা যখন গুণ করা হয় তখন সেটাকে ঘন বলা হয়। আর এই 3টি মাত্রার গুণফলকেই টোটালে বলা হয় আয়তন। তাহলে আমরা বলতে পারবো সেটা হলো লিটার। আমরা জানি তরল পদার্থের মূল একক হলো লিটার। আর এই আয়তনটা বোঝানোর জন্য আমি একটু ব্যাখ্যা দিলাম যে 3টি মাত্রা গুণ করলে আয়তন পাই আমরা। 22 নম্বর অঙ্ক, 1 ঘনমিটার, এই যে ঘন কথা চলে আসছে দেখছো, ঘন, এই ঘন মানে 3টি মাত্রা আছে এখানে, কত? লিটার। এটাও তোমাকে মুখস্থ রাখতে হবে, 1000 লিটার। 1 ঘন মিটার সমান 1000 লিটার। 23 নম্বর প্রশ্ন, 100 গ্রাম সমান কত হেক্টোগ্রাম? গ্রাম থেকে হেক্টোগ্রাম, হেক্টোগ্রাম হলো বড় আর গ্রাম হলো ছোট। তার মানে কিলাইয়া হাকাইয়া, তাহলে হাকাইয়া থেকে শুরু করতে হবে। হাকাইয়া ডাকাইত মারিলে 3 ঘর। তাহলে 1 হেক্টোগ্রাম সমান সমান 100 গ্রাম, তার মানে উত্তরটা হয়ে যাবে 1 হেক্টোগ্রাম। হাকাইয়া ডাকাইত মারিলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 100 মিটারের জায়গায় গ্রাম লেখা হয়ে গেছিল, এটা একটু সংশোধন করে নিলাম আমরা। 100 মিটার সমান সমান কত হেক্টোগ্রাম? যেহেতু প্রথমে 100 গ্রাম লেখা হয়েছিল তাহলে শেষে গিয়ে কত হেক্টোগ্রাম লিখলে আবার সঠিক ছিল। দুইটি, একটি হলো দৈর্ঘ্য পরিমাপের একক ছিল, আর একটি ছিল ওজন পরিমাপের একক। এই কারণে এটা সংশোধন করে নিলাম, সরি ফর দ্যাট। ওকে, তাহলে উত্তরটি আমরা পেয়ে যাচ্ছি 1 হেক্টোমিটার। 24 নম্বর প্রশ্ন হলো, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 5 মিটার হলে এর ক্ষেত্রফল কত? আমাদের প্রথমেই জানতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তার মানে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফলের আমরা পেয়ে থাকি। তাহলে মিটার এবং মিটার গুণ করলে বর্গমিটার হবে, আর 3টি মিটার গুণ করলে ঘনমিটার হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো 10 মিটার গুণন 5 মিটার, তার মানে 50 বর্গ মিটার। উত্তরটি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 50 বর্গ মিটার। কখনো আসতে পারে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো, তখন তুমি লিখবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো সূত্র ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, ব্র্যাকেট ক্লোজ করে লিখবে বর্গ একক। 25 নম্বর প্রশ্ন, ত্রিভুজের ভূমি 12 মিটার এবং উচ্চতা 2 মিটার হলে এর ক্ষেত্রফল কত? তাহলে তোমাকে প্রথমে জানতে হবে কি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো ভূমির দৈর্ঘ্য গুণন উচ্চতা
ব্র্যাকেট ক্লোজ করে লিখবে ভাগ 2, অথবা লিখতে পারো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তবুও হবে। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এভাবে সূত্রটি শিখলে তোমার উপর ক্লাসে গিয়ে আর সমস্যা হবে না। হাফ মানে হলো 2 দিয়ে ভাগ, 1 ডিভাইডেড বাই 2, এটাকে বলা হয় হাফ। আবার 2 দ্বারা ভাগ, এটাও হাফ। 2 দ্বারা ভাগ মানে অর্ধেক, হাফ মানেও অর্ধেক। তুমি যেভাবেই মনে রাখো। অবশ্যই আমরা যখন ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে আরো বড় হয়ে যাব, তখন কিন্তু হাফ কথাটি তোমাকে ব্যবহার করতে হবে। প্রথম থেকেই যদি তুমি সূত্রটি শিখো, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে হাফ মানে 1 ডিভাইডেড বাই 2, আর এই যে 2 যখন গুণ কাটাকাটি হয়ে যাবে, শুধু 12 থাকবে উত্তর। অথবা তুমি বলতে পারো কি যে 2টি গুণ করে 2 দিয়ে ভাগ করে দেব, তো 2টি গুণ করলে 24 হবে, 24 কে 2 দ্বারা ভাগ দিলে 12 হবে। তার মানে উত্তর 12 বর্গ মিটার। 26 নম্বর প্রশ্ন, আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো। আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। এই যে প্রথম দেখো পেয়ে গেছো 24 নম্বর প্রশ্নের এখানে মানগুলো বসাই দিলেই 10, আর 24 নম্বর কি ছিল আমাদের 5, 10 গুণ 5 বর্গ এককের জায়গায় বর্গ মিটার, কারণ এখানে উল্লেখ করা আছে মিটার, তাহলে 50 বর্গ মিটার, কিন্তু উত্তর আমরা এই 24 নম্বরে পেয়ে গেছি। তাহলে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক, এটা লিখবে। 27 নম্বর প্রশ্ন, ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন কিন্তু আমরা যে 25 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাব এখানে। ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2, তারপরে বর্গ একক। এই 2 কে তুমি ইচ্ছা করলে একটা গুণ চিহ্ন দিয়ে 1/2 দিতে পারতো। 2 এর নিচে কত আছে? 1 আছে, গুণ চিহ্ন দিলে তো উল্টে যায়, লব যায় হরে, হর যায় লবে, ভাগের এই গুণ চিহ্ন দিলে উল্টে যায় 1/2, তার মানে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা লিখলেও চলবে। আর যেহেতু তোমরা ছোট ক্লাসে পড়ো, এই কারণে আমি ভাগ অবস্থায় দেখিয়ে দিয়েছি। তুমি ইচ্ছা করলে আমি ক্লাসে যেমন বলেছিলাম হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা লিখলে কিন্তু তোমার কাটাকাটি করে অঙ্কটা করতে সুবিধা হয়। অনেক যখন বড় অঙ্ক হবে, অঙ্কের সংখ্যাটা বড় ধরনের থাকবে, তখন তোমার গুণ করতে ভাগ করতে সমস্যা হবে। কিন্তু যখনই হাফ দিবে, তখন কাটাকাটি করে একটু ছোট করে, অর্থাৎ ভাগ করে ছোট করে যখন তুমি গুণটা করবে, গুণটা করতে তোমার সহজ হবে। এই কারণে হাফ লিখলে সুবিধা হয় বেশি। 28 নম্বর প্রশ্ন, আয়তক্ষেত্রের কোণগুলো কেমন হয়? আয়তক্ষেত্রের কোণগুলো আমরা জানি কি, আয়তক্ষেত্র কাকে বলে? এটা কিন্তু আমি জ্যামিতির যে দশম অধ্যায়, সেখানে কিন্তু বর্ণনা করেছি। আবারও একটু তোমাদের মনে রাখার জন্য, মনে করার জন্য, সুবিধার জন্য আবারও বলছি। আয়তক্ষেত্র হলো এমন একটি চতুর্ভুজ, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, কোণগুলো সমকোণ। যেহেতু এখানে কোণগুলোর কথা বলছে, তাহলে কোণগুলো উত্তর হবে সমকোণ। 29 নম্বর প্রশ্ন, একক দৈর্ঘ্য একক প্রস্থ বিশিষ্ট। দৈর্ঘ্য প্রস্থ কিন্তু একক। একক কথার অর্থ হলো এক। ক্ষেত্রফল, এই ক্ষেত্রকে কোন একক হিসাবে ধরা হয়? তার মানে বর্গ একক। একক একক গুণ করলে একক থাকবে, আর 2টি একক যেহেতু, এই জন্য 2টি একক বর্গ, এটা একক হোল স্কয়ার। আমরা যখন উপর ক্লাসে উঠবো, উপরে পাওয়ার 2 দিয়ে দিব, এটাকে বলা হয় বর্গ, আর ইংরেজিতে বলা হয় স্কয়ার। যেমন মিটার হলে মিটার স্কয়ার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার স্কয়ার। কিন্তু আমরা বাংলায় যখন পাটিগণিতে এই ধরনের গণিতে কথাই লিখবো, ভাষা দিয়ে প্রকাশ করব, স্কয়ারকে বর্গ বলা হয়, আর ঘনকে বলা হয় কিউব ইংরেজিতে, কিন্তু বাংলায় বলা হয় ঘন। 3টি মাত্রা গুণ করলে ঘন হয়ে যায়, সেটাকে আমরা কিউব বলবো উপর ক্লাসে উঠলে, কিন্তু নিচ ক্লাস যেহেতু, এটা ঘন বলবো আমরা এখানে। 30 নম্বর প্রশ্ন, বর্গক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। বর্গক্ষেত্র তার মানে 4টি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে আয়তক্ষেত্রের মতনই দৈর্ঘ্য গুণন প্রস্থ, কিন্তু এখানে তো দৈর্ঘ্য প্রস্থ এইভাবে উল্লেখ নেই। বর্গক্ষেত্র যেহেতু 4টি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য অথবা প্রস্থ গুণন প্রস্থ, যেটা লেখো সেটাই সঠিক হবে। তাহলে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য কথাটি কেমন শোনা যাচ্ছে? ভালো শোনা যাচ্ছে না। তাহলে আমরা যদি এই বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য, তবু হবে, অথবা এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার, তবু কথাটি সত্য হবে। তাহলে উত্তর এই ক্ষেত্রে হবে কি, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য বর্গ একক। অথবা কেউ যদি লেখো বাহুর দৈর্ঘ্য ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার 2 দিয়ে দাও, তবু হবে বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার বর্গ একক। 31 নম্বর প্রশ্ন, বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? তাহলে 5 সেন্টিমিটার হলে 5 সেন্টিমিটার গুণ 5 সেন্টিমিটার,
তার মানে 25 বর্গ সেন্টিমিটার। তার মানে বর্গক্ষেত্রে এক বর্গ দৈর্ঘ্য যেটা থাকবে সেটা কি, ওইটাতেই গুণ করতে হবে। 6 সেন্টিমিটার হলে 6 গুণ 6, 7 সেন্টিমিটার হলে 7 গুণ 7। বর্গক্ষেত্রে এক বর্গ দৈর্ঘ্য যদি 3 সেন্টিমিটার হয় 3 গুণ 3 বর্গ সেন্টিমিটার, তার মানে 9 বর্গ সেন্টিমিটার। বর্গক্ষেত্রে এক বর্গ দৈর্ঘ্য যেটা দেওয়া থাকবে ওইটাতেই গুণ করলে তুমি তার ক্ষেত্রফল পেয়ে যাবে। আবার যদি উল্টোভাবে আসে যে ক্ষেত্রফলটি 25 বর্গ সেন্টিমিটার, তাহলে এক বর্গ দৈর্ঘ্য, তাহলে আমাদের জানতে হবে এখানে দুইটি সংখ্যায় রূপান্তর করতে হবে সমান সমান দুইটি সংখ্যা। তার মানে 25 কে সমান সমান দুইটি সংখ্যায় রূপান্তর করলে 5 আর 5 পেয়ে যাচ্ছে। যদি 49 হতো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 49 বর্গ সেন্টিমিটার, তাহলে 49 কে দুইটি সংখ্যায় রূপান্তর করলে 7 গুণ 7। যদি 144 হতো, তাহলে দুইটি সংখ্যায় রূপান্তর করলে সমান সমান দুইটি সংখ্যায় রূপান্তর করলে আমরা 12 গুণ 12 পেয়ে যাই, 12 তার মানে এক বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হতো। এইভাবেও প্রশ্নটি ঘুরে আসতে পারে। ক্ষেত্রফল দেওয়া থাকতে পারে, এক বাহুর দৈর্ঘ্য চাইতে পারে। তখন তোমরা এমন দুইটি সংখ্যায় রূপান্তর করবে এই ক্ষেত্রফলকে যাতে সমান সমান সংখ্যা হয়। যেমন 144, 256 এই ধরনের সংখ্যা যদি আসে সমান সমান সংখ্যায় রূপান্তর করে একটি নিবে, দুইটি সংখ্যা থেকে একটি সংখ্যা নিলে এক বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। আমরা আরো উপর ক্লাসে উঠলে আমরা দেখবো আসলে বড় সংখ্যা থেকে কিভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে সেখান থেকে একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা যায়। এটা উপর ক্লাসে উঠলে বের করার সিস্টেম জানা যাবে। শুধু এখানে ছোট ছোট অঙ্ক দেওয়া থাকবে, যেহেতু তোমরা ছোট মানুষ, ছোট ক্লাসে পড়ো, ছোট ছোট অঙ্ক দেওয়া থাকলে, যেমন 25 দেওয়া আছে, 5 5 গুণ করলে 25, 36 দেওয়া থাকলে 6 6 গুণ করলে 36। যদি তোমার মনে করো 81 দেওয়া থাকে, 9 9 গুণ করলে 81, তাহলে এক বাহুর দৈর্ঘ্য 9 পেয়ে যাচ্ছি। এই ধরনের মুখে মুখে যেটা একদম শর্টকাট হিসাব করা যায়। আমরা 32 নম্বর প্রশ্নে চলে যাবো এখন। একটি বেঞ্চের দৈর্ঘ্য 1 মিটার 50 সেন্টিমিটার হলে অনুরূপ দুইটি বেঞ্চের মোট দৈর্ঘ্য কত হবে? তাহলে একটার দৈর্ঘ্য যদি 1 মিটার 50 সেন্টিমিটার হয়, তাহলে এই দুইটির দৈর্ঘ্য হবে 2 মিটার 100 সেন্টিমিটার, এর দ্বিগুণ হবে। 2 মিটার 100 সেন্টিমিটার, আবার 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে 1 মিটার আর হলো এই 2 মিটার, তার মানে অর্থাৎ 3 মিটার। উত্তর তাহলে আমরা পেয়ে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী 3 মিটার। আবারও কথাটা বলতেছি, 1 মিটার 50 সেন্টিমিটার, তাহলে দুটি বেঞ্চ হলে 1 মিটার যোগ 1 মিটার, তাহলে 2 মিটার, 50 সেন্টিমিটার যোগ 50 সেন্টিমিটার 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার তো আবার হয় 1 মিটার, তার মানে 2 মিটারের সাথে 1 মিটার যখনই তুমি যোগ করবে তখন হয়ে যাবে 3 মিটার। উত্তর 3 মিটার। 33 নম্বর প্রশ্ন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 23 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে? তার মানে নিশ্চয় বুঝে গেছো দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে কি হয়? আমরা ক্ষেত্রফল পাই। তাহলে 4 দিয়ে 23 কে যখনই গুণ করবে তুমি উত্তর পেয়ে যাবে 92 বর্গ সেন্টিমিটার। 3 4 12 2 হাত থাকে 1, 4 2 8 আর 1 9। সহজেই আমরা প্রশ্নের উত্তরটি পেয়ে গেলাম। 34 নম্বর। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144 বর্গ মিটার। বর্গক্ষেত্রে তার মানে এমন দুইটি, একটি সংখ্যা ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করা হয়েছে। তার মানে এরকম দুইটি সংখ্যা এখানে থেকে পাবো আমরা কত? প্রিয় শিক্ষার্থী, এখান থেকে পাবো 12। উত্তরটি আমরা পেয়ে যাব 12 মিটার। আমরা যদি 35 নম্বর অঙ্কে যাই, বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 1 মিটার হলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হবে 1 বর্গ মিটার। 36 নম্বর প্রশ্ন। সামুদ্রিকের উচ্চতা নির্ণয়ের সূত্র কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর মধ্যে বিদ্যুৎ চলে গেছিল, আবার বিদ্যুৎ চলে আসছে, আমরা আবার পাঠে ফিরে আসলাম। 36 নম্বর অঙ্ক। সামুদ্রিকের উচ্চতা নির্ণয়ের সূত্র কি? সামুদ্রিক উচ্চতা নির্ণয়ের সূত্র আমরা জানি কি, ভূমির দৈর্ঘ্য গুণন উচ্চতা। তার মানে উত্তরটি পেয়ে যাচ্ছে আমরা সামুদ্রিকের উচ্চতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো ভূমির দৈর্ঘ্য গুণন উচ্চতা, কিন্তু এখানে চাওয়া হয়েছে উচ্চতা। তার মানে উচ্চতা এক পাশ থেকে আরেক পাশে
একটা রেখে দিলাম, উচ্চতার সাথে যখন ভূমি গুণ হয় তখন ক্ষেত্রফল। তাহলে উচ্চতা থেকে ভূমি যখন ক্ষেত্রফলের কাছে যাবে তখন কিন্তু ভাগ অবস্থায় যাবে। তার মানে সামুদ্রিক উচ্চতা সমান সমান ক্ষেত্রফল ভাগ ভূমি। আবার ভূমির আগে দেখো ভাগ চিহ্ন আছে, যখনই ভূমি এই ডান পাশ থেকে বাম পাশে চলে আসবে তখন কিন্তু গুণ হয়ে যাবে। তার মানে ক্ষেত্রফল সমান সমান আমরা উচ্চতা গুণন ভূমি পাবো। এক পাশ থেকে আরেক পাশে গেলে আমরা জানি চিহ্ন উল্টে যায়, ভাগ থাকলে গুণ হয়, গুণ থাকলে ভাগ হয়। উচ্চতার সাথে ভূমি গুণ হলে ক্ষেত্রফল পাই। তাহলে উচ্চতা থেকে যখনই ভূমিটি ট্রান্সফার করে তুমি এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাবে তখন গুণ থেকে সেটা ভাগে রূপান্তরিত হবে। যোগ থাকলে যেমন বিয়োগ হয় এক পাশ থেকে আরেক পাশে নিলে, বিয়োগ থাকলে যোগ হবে, তেমনি ভূমির সাথে উচ্চতা গুণ করলে ক্ষেত্রফল পাই। তাহলে উচ্চতা থেকে ভূমি যখন আমরা এক পাশ থেকে আরেক পাশে ট্রান্সফার করব তখন গুণ থেকে সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তার মানে সামুদ্রিক উচ্চতা আমরা পেয়ে যাচ্ছি ক্ষেত্রফল ভাগ ভূমি। 37 নম্বর প্রশ্ন, সামুদ্রিকের ভূমি 8 মিটার, উচ্চতা 3 মিটার হলে, এই যে সামুদ্রিক ক্ষেত্রফল কিন্তু এখন পেয়ে যাব। তার মানে সামুদ্রিক ক্ষেত্রফল কিছুক্ষণ আগে আমি বললাম ভূমির দৈর্ঘ্য গুণন উচ্চতা, তার মানে 3 8 24 বর্গমিটার। 38 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 24 বর্গমিটার, উচ্চতা 8 মিটার হলে ভূমির দৈর্ঘ্য কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু তোমার কি আছে, ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তার মানে কি আমরা ভূমির দৈর্ঘ্য সমান সমান জানি ক্ষেত্রফল গুণন 2 ডিভাইডেড বাই উচ্চতা। তার মানে 2 গুণন ক্ষেত্রফল যদি হয় তাহলে 24 দুগুণ 48 হবে, 8 দিয়ে ভাগ দিলে হবে 6 8 48। আবার এইভাবে বলতে পারো যে আমরা প্রথমেই একটা কাজ করব, যে এই 24 কে প্রথমে ভাগ দিয়ে দিই 8 দিয়ে, 8 দিয়ে ভাগ করলে 3 8 24, আর ওই যে হাফ এটা এক পাশ থেকে আরেক পাশে গেলে গুণ হয়ে যাবে, কারণ ভাগ ছিল 2, যখনই এক পাশ থেকে আরেক পাশে যাবে তখন তো সেটা গুণ হয়ে যাবে 2। তাহলে ভাগ দিচ্ছি 3 8 24, আর ওই 2 এসে ভাগ অবস্থায় ছিল এটা গুণ হয়ে যাবে, তার মানে 3 2 6। এভাবেও তুমি করতে পারো, অথবা সূত্রে বসাইতে পারো 2 গুণন ক্ষেত্রফল ডিভাইডেড বাই উচ্চতা। আবার ভূমির উচ্চতা যদি চাওয়া হয় তখন লিখবে ত্রিভুজের ভূমির উচ্চতা সমান সমান 2 গুণন ক্ষেত্রফল ভাগ ভূমির ভূমির দৈর্ঘ্য। তখনও তুমি উত্তরটি পেয়ে যাবে। ভূমির দৈর্ঘ্যের জায়গায় উচ্চতা চাইতে পারে, আবার উচ্চতার জায়গায় ভূমির দৈর্ঘ্য চাইতে পারে। তাহলে উত্তরটি কিন্তু আমরা পেয়ে গেলাম 6 মিটার। 39 নম্বর প্রশ্ন, সামুদ্রিকের ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কি? সামুদ্রিক ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি এতক্ষণ নিচ্ছি বুঝে গেছো, ভূমির দৈর্ঘ্য গুণন উচ্চতা। এই দেখো তোমার এখন নিশ্চয়ই মনে পড়েছে, 37 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল, সাথে সাথে 36 নম্বর প্রশ্নের উদাহরণও কিন্তু হয়ে গেল। এই দেখো ভূমির দৈর্ঘ্য গুণন উচ্চতা, যখনই ভূমির দৈর্ঘ্য এখানে রাখবো উচ্চতাটা ক্ষেত্রফলের কাছে যাবে তখন ভাগ হয়ে যাবে, অথবা উচ্চতা রেখে দিলাম ডান পাশে, আর ভূমির দৈর্ঘ্যটা যদি বাম পাশে নিতে হয় তাহলে অবশ্যই ক্ষেত্রফলের সাথে ভাগ হবে। যেমন এই যে 36 নম্বর প্রশ্ন হয়েছে, উচ্চতা রেখে দিছি আর ভূমির দৈর্ঘ্যটা ক্ষেত্রফলের সাথে ভাগ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, 40 নম্বর প্রশ্ন, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সূত্র কি? আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র তোমাকে মুখস্থ করে রাখতে হবে, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা ব্র্যাকেটের বাইরে রাখতে হবে, অর্থাৎ দুইটি দৈর্ঘ্য সমান, দুইটি প্রস্থ সমান। তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দুইটি দৈর্ঘ্য হচ্ছে 2 দৈর্ঘ্য যোগ 2 প্রস্থ। দুইটি আমরা দুইটার মধ্যে 2 আছে এই কারণে এটা বাইরে আমরা রাখতে পারি। 2 গুণন 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এইভাবে মনে রাখবে। তাহলে যেহেতু এটা ভাষা দিয়ে প্রকাশ করতে হয় এই কারণে তুমি ইংরেজি আর বাংলা মিশ্রণ করবে না, তাহলে বলবে 2 গুণন উইদিন ব্র্যাকেট দৈর্ঘ্য যোগ প্রস্থ। একক দিতে হবে, যেহেতু গুণ হয় না, গুণ দিলে বর্গ একক হতো, যোগ আছে তো এই কারণে একক লিখতে হবে। একটি আয়তাকারের ফুল বাগানের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 10 মিটার, তাহলে দুটি যোগ করে দাও, দুটি যোগ করে দিলে পরিসীমার অর্ধেক পাবে, আর 2 দ্বারা গুণ করলে ফুল পরিসীমা পেয়ে যাবো আমরা। যোগ করলে 10 আর 20 যোগ করলে হচ্ছে 30, 2 দ্বারা যখনই গুণ করো তখন কিন্তু 60 হয়ে যাবে, উত্তর 60 মিটার। তুমি সূত্রে বসে দিলে হয়ে যাচ্ছে। আবার যদি প্রশ্নটা উল্টোভাবে আসে, যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 80 মিটার, দৈর্ঘ্য যদি 30 মিটার হয়, তাহলে কিন্তু এই 80 মিটারের ভিতরে কিন্তু 2 গুণ আছে, 2 দিয়ে ভাগ করো আগে, 2 দিয়ে ভাগ করলে পাচ্ছ 40, 30 বিয়োগ করে দাও, যেহেতু 30 যোগ অবস্থায় ছিল এখানে,
30 বিয়োগ করে দিলে আমরা 40 থেকে 30 যখনই বিয়োগ করে দিই, কেন 2 দিয়ে ভাগ দিলাম? কারণ এই দেখো পরিসীমার সূত্র হলো 2 গুণ আছে। তাহলে পরিসীমা এই দেওয়া আছে। তাহলে এটাকে 2 দ্বারা যখনই ভাগ করবে শুধু দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি থাকবে তখন। তাহলে 2 দ্বারা ভাগ করলে 40। 40 থেকে যখন তুমি দৈর্ঘ্য 30 মিটার বাদ দিবে, তখন প্রস্থ পেয়ে যাবে কত? উত্তর 10 মিটার। 43 নম্বর প্রশ্ন। একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 140 বর্গমিটার। দৈর্ঘ্য 35 মিটার হলে এর প্রস্থ কত? নিশ্চয়ই প্রস্থ আর দৈর্ঘ্য গুণ করেই হয়েছে 140। তাহলে 35 দিয়ে যখন তুমি এটা ভাগ দিবে, উত্তর কিন্তু পেয়ে যাবে। কারণ আয়তাকার ক্ষেত্রে প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য, অথবা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ডিভাইডেড বাই প্রস্থ। যদি প্রস্থ চাওয়া হয় ডিভাইডেড বাই দৈর্ঘ্য দিবে, যদি দৈর্ঘ্য চাওয়া হয় তাহলে ক্ষেত্রফল ডিভাইডেড বাই প্রস্থ দিবে। কারণ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই তো আমরা ক্ষেত্রফল পাই। তাহলে এই ক্ষেত্রে দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ চাওয়া হয়েছে, অতএব ক্ষেত্রফলকে তোমাকে ভাগ দিতে হবে দৈর্ঘ্য দিয়ে। 35 দিয়ে যখন ভাগ দিবে, তখন উত্তরটি পেয়ে যাবো আমরা 4 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমার এই কথা শ্রবণ করার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি দাবি রাখছি, আমার এই কথায় উপস্থাপনায় তুমি যদি সামান্য পরিমাণ পর্যন্ত উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তোমাকে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে হবে। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।